শেখ হাসিনাকে যে ট্রাইব্যুনালে রায় হলো 1400 খুন করার জন্য, 1400 মধ্যে 600 খুন তো ইউনূস সরকারের সময় হয়েছে। তখন তো শেখ হাসিনা দেশেই ছিলেন না। 5ই আগস্টের পর থেকে জাতিসংঘের রিপোর্টটা আর একবার পড়ে দেখতে অনুরোধ করব দয়া করে। না পড়ে যদি এরকম খালি কেবলমাত্র উল্টো পাল্টা কথা যদি বলে যান, আসলে আমি জানি না এরা পড়াশোনা করেছিলেন সবাই, কিন্তু পড়াশোনা ভুলে গেছেন কেন জানি না। শেখ হাসিনাও যদি ফাঁসি হয় ওই কারণে, তাহলে ইউনূসেরও ফাঁসি হওয়া উচিত। একই সেই রায়টা কেন দেননি? আপনার একটা বক্তব্য নিয়ে বাংলাদেশ, ভারত সব জায়গায় মিডিয়া তোলপাড় চলছে, যেটা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস সচিব এনডিটিভি অনলাইনে একটা লেখা লিখেছেন এই বিচারটাকে প্রশ্নবিদ্ধ করে, এবং ঢাকাতে তারা বলার চেষ্টা করেছেন এটা হচ্ছে ওই প্রেস সচিব সেক্রেটারির ব্যক্তিগত মত। ভারতে আপনারা কি জানেন বিষয়টা নিয়ে? না, সরকারি ভাবে কোনো তারা প্রতিক্রিয়া কেউ দেননি। মিশন থেকে তারা প্রতিক্রিয়া দিতে পারেন একমাত্র তো নিয়ম অনুসারে প্রেস সচিব নিজে, নাহলে হাই কমিশনার। তো তারা দুজনেই কোনো প্রতিক্রিয়া দেননি। বাকি কূটনীতিবিদরা অফ দ্য রেকর্ড অনেক খবর দেন, খবরের কথা শুনি, অনেকেই যারা বলেছেন এটাকে ব্যক্তিগত মত হিসেবেই দেখে রাখাটা ভালো আর কি। কিন্তু ওই লেখাটির শেষে তার পরিচয় দেওয়া আছে যে মিনিস্টার প্রেস বাংলাদেশ হাই কমিশন। তাকে কে নিযুক্ত করেছেন? স্বয়ং ইউনূস সাহেব। তিনি নিযুক্ত যাকে করেছেন তিনি বলছেন ওই 1400 খুনের দায় শেখ হাসিনার দিকে নিতে হবে, সেই ব্যাপারটা ভেবে দেখা দরকার। বিচারটা যাই হয়ে থাকুক, বিচারে অনেক ত্রান্তি আছে। তিনি শব্দটা ব্যবহার করেছেন ইয়েস ইয়েস দেয়ার ইজ এ ফ্ল, দেয়ার ইজ ফ্ল। এবং মানবাধিকার সংগঠনগুলো কি সঠিক সমালোচনা করেছে সেটাও বলেছে। চমৎকার। ফলে ভারতকে তার কিছু বলতে হবে না, ভারতকে খালি ওই চিঠিটার উত্তর দিয়ে ওই লেখাটাই পাঠিয়ে দেবে আর কি, যেটা জানতে চাওয়ার আর প্রয়োজন থাকছে না কিছু। আপনাদেরই দায়িত্বপ্রাপ্ত মানুষ তিনি বলছেন, আপনার সরকারি ভাবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি বলছেন এই বিচারটা সঠিকভাবে হয়নি। তো সুতরাং আমরা আর কি নতুন কথা কি বলবো বলুন? যে আপনি কি বলতে চাচ্ছেন প্রেস সচিব প্রেস সচিব ভারত সরকারের হাতে অস্ত্র তুলে দিয়েছেন? আমার মনে হয় যে ভারত সরকার নিশ্চয়ই বিষয়টা দেখেছেন, নজরে রেখেছেন। তারা বলেননি কিছু যে এটা অস্ত্র কিনা। অস্ত্র এত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এত খারাপ অস্ত্র যে বাংলাদেশকে প্রায় বলতে গেলে যে বিনা সাইক্লোনে ডুবিয়ে দিয়েছেন। তো এখন তো সেই জন্য এত কিছু করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে ওইটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি হয়তো জানো যে আমি বলছি এরকম কিছু ঘটনা ঘটবে আমি জানা নেই, কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্ক যখন পহেলগাঁওর পর ঘটলো তখন ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে। অত্যন্ত যদি পিড়াপিড়ি করে তাহলে ভারত কি সেই বন্দি প্রত্যর্পণ চুক্তিটা বাতিল করতে পারে না? ওই প্রতি আর কার্যকর নয়। আবার নির্বাচিত সরকার আসুক, তার সঙ্গে আমরা, এখন তো শেখ হাসিনা সরকার নেই, ফলে আমরা নির্বাচিত সরকার হলে তার সঙ্গে আমরা নতুন করে চুক্তি করবো। তখন দেখবো যা খুশি রায় দেবেন তখন সবাইকে ফেরত দিতে হবে, বন্দি না হলেও ফেরত দিতে হবে। লেখা হবে বন্দি প্রত্যর্পণ, তখন লিখতে হবে যে অভিযুক্ত প্রত্যর্পণ চুক্তি, বন্দি প্রত্যর্পণ চুক্তিটা দেখা যাবে না। তো সেরকম একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, তারা লিখুন, তখন নিশ্চয়ই যেটা হবে। আপাতত চুক্তিটা বাতিল বলে ধরে নয় ভালো। এই বিষয়টা নিয়ে ভারতের কোন মিডিয়াতে কোন দেখাদেখি হয়েছে? কোন বিষয়টা? এই আমাদের প্রেস থেকে সচিবের না, এটা হয় কি যে যেখানে বেরিয়েছে না, আমি যেমন বলছি যে বাংলাদেশের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন একটা লেখা লিখেছেন এই বিচারটা নিয়ে, আমি বলতে পারি যে তার কাউন্টার করার, মানে এটা বেরিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে, গতকাল বেরিয়েছে, দেখলাম গতকাল বেরিয়েছে। ফলে সেখানে অনেক তিনি কাউন্টার করেছেন, অনেক কথা বলেছেন বিচারটার কত কিভাবে। এবং আমি অনেক ক্ষেত্রে দেখলাম আমি যে ওই মিনিস্টার প্রেসের সঙ্গে তার মত অনেকটা মিলছে আর কি, দুজনে একই মতে বলছেন বিচারটা ঠিক হয়নি। সাদ্দাম এবং আর কেউ কিছু, হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশে আজকে একটা মিডিয়া খবর, আমার দেশ পত্রিকাটা প্রথম ছেপেছিল, তারপর প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি একটা ফেসবুক পোস্টে উনি বলেছেন, এমন ভাবে বলেছেন যে শেখ হাসিনা পাওয়া যাচ্ছে না, তার পক্ষে অনেক মানুষ, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল
মাধ্যমে ভারত থেকে ফেরত আসা শুরু হবে ভারত সরকারের মাধ্যমে, এমন কোন তথ্য কি আপনাদের কাছে আছে? না, আমার মনে হয় কি এই প্রশ্নটা ওই দুজনকে জিজ্ঞেস করলেই ভালো হতো, আমার দেশ পত্রিকার সম্পাদক আর ওই প্রেস সেক্রেটারি, প্রেস সচিব। ওদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে, সেই ভিত্তিতেই বলছেন, আমি তাদের অসম্মান করছি না, কিন্তু আমার কাছে সত্যি এরকম কোনো তথ্য নেই। আমি ওদের মতো এত খ্যাতনামা সাংবাদিক নই, ফলে আমি এরকম কোনো তথ্য পাইনি এখনো। এমন কোন সম্ভাবনা কি আপনি দেখেন? আপনার তো খোঁজ খবর রাখেন সবসময় আপনি। না না না, এটা তো কেন বলছেন আমি জানি না। কারণ হচ্ছে ওরা যদি ভারত সরকারের বিবৃতিটাই পড়ে দেখেন, এই বিবৃতিতে বলে রাখা আছে যে যে তারা যে আইসিটি যে রায় হয়েছে, সেই রায় অনুসারে যে ফেরত চাওয়া হয়েছে, তারা বলেছেন কামাল সাহেবকেও ফেরত চাওয়া হয়েছে, সেটা বলেছেন। আরেকজনকে ফেরত চাননি, কারণ তিনি ঢাকাতেই আছেন, তার 5 বছরের সাজা হয়েছে, তিনি রাজসাক্ষী হয়েছেন বোধহয়। কিন্তু একই যে কারণে শেখ হাসিনাকে ফেরত ফেরত দেওয়ার কথা তো কিছু প্রশ্নই ওঠে না। ভারত সরকার বলেছে যে আমরা এখন খতিয়ে দেখছি গোটা বিষয়টা। খতিয়ে দেখার মধ্যে কি সিদ্ধান্ত হয়ে গেছে, সেটা হচ্ছে নিয়ম কানুন না জানার কারণে বলছেন। ওটা বাংলাদেশের জনতাকে একটু বিভ্রান্ত করার জন্য বলছেন, আমি বলতে চাই। তার কারণ হচ্ছে নিয়ম হলো, যে রায় হয়েছে সেই রায়ের দিনও বলেছিলাম যে সেই রায়ের কপি ভারত সরকারকে দিতে হবে। আইসিটি ট্রাইব্যুনাল কি করে গঠিত হলো সেটা জানাতে হবে, বিচারপতিরা কিভাবে নিয়োগ হলেন সেটা জানাতে হবে, এই ট্রাইব্যুনালের ওই বিচার করার এখতিয়ার আছে কিনা সেটা জানাতে হবে, কৌশলী শেখ হাসিনা বা কামাল সাহেব তারা তাদের আত্মপক্ষ সমর্পণের সুযোগ পেয়েছিলেন কিনা, তারা কোনো সাক্ষী আনতে পেরেছিলেন কিনা, এইসব বিষয়ে ভারত সরকার তাদের কাছে জানতে চেয়ে একটা চিঠি দিতে পারে। সেই চিঠির উত্তর আসবে, আসলে তারপরে দেখা যাবে যে বাকি বিষয়গুলো। প্রথম কথা, একটা জিনিস এখান থেকেই বলে রাখা ভালো, এটা হচ্ছে যে কথাটা বারবারই ওঠে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, যাকে বন্দি তাকে ফেরত দেওয়া হবে কিনা। শেখ হাসিনা আর আসাদুজ্জামান কামানি দুজনেই বন্দী নন, তারা মুক্ত পুরুষ, তারা গোটা ভারতে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, যেখানে তারা কখনো দিল্লি এসছে, শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন কামাল সাহেব, সবাই জানে, চ্যানেলেই বলেছিলাম। তো ফলে তারা তো বন্দী নন, যে বন্দি প্রত্যর্পণের বিষয় হলে বন্দি প্রত্যর্পণ চুক্তি কাজে লাগে। কিন্তু এটা তো হচ্ছে একটা বিচার হয়েছে, সেই বিচারের ভিত্তিতে চাইছেন, চাইলে কিসের ভিত্তিতে চাইবেন, ওই চুক্তি অনুসারে চাইবেন, তাই তো? এবং চুক্তিটা তো বন্দীদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ভারত সরকার যদি কাউকে বন্দী করেন এদের মধ্যে, তাকে ফেরত দেওয়ার প্রশ্ন আছে। এটা স্বাভাবিক, মানে খুব কমন সেন্সের থেকে এটা বোঝা উচিত, তারা অনেক শিক্ষিত মানুষ, তাদের বোঝা উচিত যে বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়টা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সমঝোতা। ভারতে যদি কেউ কোনো কারণে বাংলাদেশে অপরাধ কারণে বন্দী হন, আর বাংলাদেশে যদি কেউ ভারতীয় বন্দী হয়, তাহলে তাদের ফেরত, যেমন বন্দী হয়েছিল উলফা নেতার অনেকে বন্দী হয়েছিল, তাদেরকে শেখ হাসিনা তুলে দিয়েছিলেন ভারতের হাতে। একজনকে পারেননি, পরেশ বড়ুয়া, তিনি পালিয়ে গিয়েছিলেন, তিনি আবার সম্প্রতি শুনেছিলাম ফিরে এসেছিলেন বাংলাদেশে। তো এখন যারা বন্দী আটক ছিল তাদেরকে ফেরত দেওয়া যায়, কিন্তু যারা বন্দী নয়, কোন আইনে কোন চুক্তি অনুসারে ফেরত হবে এটাই ঠিক বোধগম্য হচ্ছে না। আমি তো সামান্য বুদ্ধিতে বুঝছি না। কবে নাগাদ পাঠানো হতে পারে, কোনো ধারণা পাওয়া গেছে? না, এটা কোনো সময়সীমা নেই, কোনো সময়সীমা নেই, এটা আমার জানা নেই। সত্যি কথা বলতে গেলে যা চিঠির প্রত্যুত্তর কবে যাবে সেটা আমার জানা নেই। ভারতকে বলা হয় চাণক্য প্রকৃতির দেশ, একটু খুব ধীরে স্থিরে চলে। এই যে পর্যবেক্ষণ করছি, চিঠিটা পেয়েছি, পরে দেখছি, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এইভাবে কি খুব ধীরে চলার নীতিটাই এখানে কি আভাস পাওয়া যায়? যেটা নিয়ম অনুসারে একটা সভ্য দেশ, নির্বাচিত সরকার যেখানে আছে, তারা দেশের সংবিধান মেনে চলে, সংবিধানের যে আইন কানুন আছে সেইটা মেনে চলে। ফলে বাংলাদেশে তো কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে তো কোনো আইন নেই না, কোনো সরকার নেই, ফলে সেখানে তারা তাদের মতো মর্জি মাফিক চাকরি বলেন, মানে কোনো নিয়ম কানুন থাকে না। ওখানে কোনো নিয়ম কানুনের দেশই নয় ওটা, ওখানে যে যার মতো চলেন।
যে যার মতো হয়। কোন দিল্লিতে কেউ প্রেস মিনিস্টার আছেন, তিনি তার খুশি মতো লিখতে পারেন, বলা হয় যে ওটা তার ব্যক্তিগত মত। আবার তিনি যে লিখছেন তার যা লেখেন, কিন্তু একটা জিনিস, কিন্তু যেটা তুমি প্রসঙ্গটা লেগে বলে মনে করিয়ে দিই, তারা কিন্তু সবসময় বলছেন যে 1400 মানে কি হত্যা শেখ হাসিনা করেছিলেন জাতিসংঘের রিপোর্ট অনুসারে। জাতিসংঘের রিপোর্টটা ছিল জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। 5ই আগস্টের পরে তো শেখ হাসিনা ছিলেন না। জাতিসংঘের যে রিপোর্ট, তাতে 836 জনের কথা বলা হয়েছিল। ওদের গেজেট নোটিফিকেশন 836 জন আছে, তার মধ্যে কেউ কেউ আবার বেঁচে ফিরে এসেছেন। কিন্তু বাকি যে যারা, বাকি যে 600 যদি ধরি, সেই 600 দায়িত্ব ইউনুসের, তাই না? হঠাৎ শেখ হাসিনাকে যে ট্রাইব্যুনালের রায় হলো 1400 খুন করার জন্য, 1400 মধ্যে 600 খুন তো ইউনুস সরকারের সময় হয়েছে। তখন তো শেখ হাসিনা দেশেই ছিলেন না। 5ই আগস্টের পর থেকে জাতিসংঘের রিপোর্টটা আর একবার পড়ে দেখতে অনুরোধ করবো, দয়া করে। না পড়ে যদি এরকম খালি কেবলমাত্র উল্টো পাল্টা কথা যদি বলে যান, আসলে আমি জানি না এরা পড়াশোনা করেছিলেন সবাই, কিন্তু পড়াশোনা ভুলে গেছেন কেন জানি না। ইউনুস সাহেব তো অর্থনীতির নাকি অধ্যাপক, আসলে সেই কারণে তিনি অবশ্য এটা জানেন না, সংখ্যা হয়তো নাও জানতে পারেন। কিন্তু 1400 সংখ্যাটা এলো কোথা থেকে, কোন সময় থেকে কোন সময়, সেই রিপোর্টটা পড়ে দেখুন। তাহলে বাকি যদি শেখ হাসিনাও যদি ফাঁসি হয় ওই কারণে, তাহলে ইউনুসেরও ফাঁসি হওয়া উচিত। একই সেই রায়টা কেন দেননি, তাই না? আমি কোনোটাই বলছি না যে শেখ হাসিনা খুন করেছেন, কিন্তু আমি বলছি যদি মেনে নি তর্কের খাতিরে, শেখ হাসিনা খুন করেছেন। 836 জনকে, তো শেখ ইউনুস তো 600 জনকে খুন করেছেন। তারও তাহলে তিনিও তো অ্যাকিউজ, তারও ফাঁসি হওয়া উচিত ওখানে, তাই না? বলো বাড়ি একটা প্লটের ব্যাপারটা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের রায় হয়েছে। প্লট ঠিক শেখ হাসিনা আমি প্রশ্ন তুলেছেন, ইউনুস যে পরিমাণ প্লট নিয়েছেন, জমি নিয়েছেন, তাহলে দীর্ঘ বছর ইউনুসেরও জেল হতে পারে। সেটা হতে পারে না, হওয়া উচিত তো। যদি এই কারণে শেখ হাসিনা হয়ে থাকে, শেখ হাসিনার তরফ থেকে আমি দেখলাম তার পুত্র জয় একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় তারা বলেছেন তারা নিজেদের রোজগারে এবং তাদের কোনো পরিবারের থেকে, বাকি যেগুলো জমি ছিল তাদের পরিবার থেকে পাওয়া, আর বাকি পরবর্তীকালে যেগুলো করেছেন সেগুলো তাদের নিজের অর্থ সঞ্চয় থেকে কিনেছেন। যেমন ইউনুসও প্রচুর জমি কিনেছেন, যেটা শেখ হাসিনা আমাকে ইন্টারভিউতে বলেছেন, আমার ইন্টারভিউতে আছে, পূর্বাঞ্চলে তিনি কত জমি নিয়েছেন। তো সুতরাং এই একতরফা বিচার কেন হবে, এটাই তো বুঝতে পারছি না। এটা বাংলাদেশের মানুষের জিজ্ঞেস করা উচিত এই ইউনুস সরকারকে। বা ওই আমি চাইবো, যেটা আমার দেশ পত্রিকা এখন সবচেয়ে নাকি বিপ্লবী কাগজ, তাদের কথায় যা ছাপা হয় পরের দিন সরকার সেটা বলে, তো সেই কাগজের সম্পাদকের উচিত এই প্রশ্নটা করা ইউনুসকে, যে আপনি পূর্বাঞ্চলের জমিগুলো নিলেন, সেগুলোর কি হবে, আইনি ভাবে না বেআইনি ভাবে, কোত্থেকে নিলেন?